তিতির একটু কান্নার ভাব করে পাশ ফিরে শুলো। মুগ্ধ তিতিরের মাথায় হাত বুলিয়ে ঝাঁকি দিয়ে ডাকছিল, এই মেয়ে, ওঠো না প্লিজ, না হলে খুব মিস করবা, ওঠো ওঠো। আরে হাল একটু ঘুমাচ্ছি তো, উফ। তিতিরের এই আহ্লাদি কথার সাথে ছিল সেই ঘুম ঘুম মাথায় করা ভয়েস। শুনে মুগ্ধর বুকের ভেতরটায় কিছু একটা চুরচুর করে পড়ছিল। ইচ্ছে করছিল ওকে কোলের মধ্যে নিয়ে অনেক অনেক আদর করতে। আবারও ডাকলো, ওঠো না, একটু পর না হয় আবার ঘুমিও। তিতিরের কোনো হেলদোল নেই। বাবারে বাবা, কি ঘুম! মুগ্ধ তিতিরকে ধরে ওঠালো, তারপর বিছানা থেকে নামিয়ে দাঁড় করাতেই লুটিয়ে পড়লো মুগ্ধর বুকে। কাল থেকে বুকের ভেতরটা যে খরায় খা খা করছিল, তাতে যেন ঝুম বৃষ্টি নামলো। তিতির ঘুমে পুরো কাদা। মুগ্ধ তিতিরকে বুকে জড়িয়ে ধরেই টেনে টেনে বারান্দায় নিয়ে গেল। মুগ্ধ পারত ওকে কোলে উঠিয়ে নিয়ে যেতে, কিন্তু তাতে তো এতক্ষণ তিতির ওর বুকের মধ্যে থাকতো না। বারান্দায় নিয়ে মুগ্ধ তিতিরের গালে হাত দিয়ে বলল, একবার চোখটা খোলো না তিতির পাখি, ও তিতির পাখি, তাকাও না একবার। তিতির একটু সজাগ হলো। ঘুম জড়ানো চোখ দুটো খুলতেই হালকা আলোয় যেন এক কল্পলোক দেখতে পেল। চারিদিকে মেঘ আর নীল, সবুজ পাহাড়ের এক অপূর্ব সমন্বয়। প্রকৃতি যেন এখানে উজাড় করে রেখেছে এর রূপের ঝাঁপি। ছোট্ট ছোট্ট মেঘের ভেলায় চড়ে কোনো এক অপরূপা রাজকন্যা যেন নেমে এসেছে পাহাড় রাজার দেশে। নীল আকাশ হতে সূর্যের আলো যেন এই রাজকন্যাকে সোনার মুকুট পরিয়ে পৃথিবীর বুকে নেমে এসেছে উষ্ণ পরশে সকলের ঘুম ভাঙাবে বলে। তিতির তখনও মুগ্ধর বুকে মাথা রেখে শুয়েই ছিল। এসব দেখতেই সোজা হয়ে দাঁড়ালো। কটেজের সিঁড়ি বেয়ে নেমে গেল সামনে। এখান থেকেই এক পাশে কমিয়ে থাকা রুমাকড়ি বাজার দেখা যাচ্ছে। ছোটখাটো একটি বাজার, দোকান প্রায় 30টির মতো। বাজারের চারপাশে দোকান আর মাঝখানটায় ফাঁকা। আসলে এগুলো প্রত্যেকটি এক একটা বাড়ি। সামনের অংশটুকু দোকান আর পিছনের অংশে তারা বসবাস করে। অন্য পাশে দেখা যাচ্ছে সেই সাঙ্গু নদী, তার ওপাশে গহীন জঙ্গল, আর এক পাশে উঁচু উঁচু পাহাড়। খুব দূরে কিছু দেখা যাচ্ছিল না, হালকা কুয়াশা ছিল। তিতির এইসব দেখে স্তব্ধ হয়ে গেছিল। মেঘগুলো সামান্য উপরে উড়ে গিয়ে ধরতে ইচ্ছে করছে। মুগ্ধ পাশে দাঁড়াতেই তিতির একটা উঁচু পাহাড় দেখিয়ে বলল, আমাকে ওই পাহাড়ে চূড়াতে নিয়ে যাবেন একবার? এত ঘুমালে কিভাবে নিয়ে যাব ঘুমকুমারী? তিতির এবার আর রাগ করলো না, চোখ বড় বড় করে তাকালো না। মুগ্ধ একটা হাত ধরে বলল, নিয়ে চলুন না ওইখানে, যদি সম্ভব হয় আর কি। মুগ্ধ ফাজলামো থেকে বেরিয়ে এসে বলল, আমি তো তোমাকে ওখানে নিয়ে যাব বলেই ডাকছিলাম। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, জাস্ট 5 মিনিটে, না হলে বিছান মিস হয়ে যাবে। তিতিরও 3 মিনিটে ফ্রেশ হয়ে জাস্ট একটা শাল জড়িয়ে চুলগুলোকে হাত খোপা করতে করতে বেরিয়ে এলো। চলুন। তিতিরের এই হাত খোপা করার দৃশ্যটা মুগ্ধর চোখে আটকে রইল। এই ছোট্ট ছোট্ট অতি সাধারণ ব্যাপারগুলো কেন যে মুগ্ধকে এত ভালো লাগে। আর তিতিরের মধ্যেই বিধাতা যেন সব দিয়ে রেখেছেন, যা মুগ্ধ সারা জীবন চেয়ে এসেছে। মুগ্ধর কাঁধে ছোট্ট একটা ব্যাগ দেখে তিতির জিজ্ঞাসা করলো, ব্যাগ নিচ্ছেন যে? আমারও নিতে হবে? না, এত কথা বলার সময় এখন নেই, চলো তো। সময় নেই কেন? আর এত তাড়াহুড়োই বা কেন করছেন? বলবো, আগে চলো তো। মুগ্ধ তিতিরের হাত ধরে ধরে ওকে পাহাড়ের উপরে উঠাচ্ছিল। অনেক খাড়া একটা পাহাড়। এটা কোনো ট্রেইলের মধ্যে পড়ে না, তাই রাস্তাও নেই। পাহাড়ের খাঁজে খাঁজে পা বাঁধিয়ে বাঁধিয়ে উঠতে হচ্ছে। প্রায় 20 মিনিট ওঠার পর ওরা সেই পাহাড়ের চূড়ায় উঠল। তিতির উঠেই বসে পড়ল, হাঁপাচ্ছিল। মুগ্ধ সেই ছোট্ট ব্যাগটা থেকে পানির বোতল বের করে দিল তিতিরের দিকে। তিতির পানি খেয়ে বোতলটা মুগ্ধকে দিয়ে দিল। মুগ্ধ সেটা ব্যাগে রাখতেই তিতির বলল, আপনি খেলেন না যে, তৃষ্ণা পায়নি? না, এতটুকুতেই যদি হাঁপিয়ে যেতাম তাহলে কি উঁচু উঁচু পাহাড়ে ক্লাইম্বিং করতে পারতাম? তার মানে কি আমি কখনো সব পাহাড়ে উঠতে পারবো না? অবশ্যই পারবে, প্রথমেই তো আর কেউ পারে না, ট্রেনিং নিতে হয়। ও। মুগ্ধ হাত বাড়িয়ে বলল, হয়েছে, এবার ওঠো। তিতির মুগ্ধর হাত ধরে উঠে দাঁড়ালো। মুগ্ধ তিতিরকে ঘুরিয়ে দাঁড় করালো, তারপর ওর পাশে দাঁড়িয়ে আঙুল দিয়ে একটা পাহাড় দেখিয়ে বলল, শোনো, ওই দিকে তাকিয়ে থাকো।
হঠাৎ কিছু মেঘ এসে তিতিরের গায়ে লাগলো, আর তিতিরের গায়ের সেই অংশটা ভিজে গেল। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে পড়ল, এই মেঘ, মেঘ, ইস কি সুন্দর, আমার গায়ে এসে লাগলো। নড়ো না, এখনই তোমার গায়ে লাগবে। মুগ্ধর কথা শেষ হতে না হতেই মেঘ এসে লাগলো ওর গালে, মুখে, কানে। তিতির চোখ বন্ধ করে তা উপভোগ করলো। পরের বার মেঘ আসতেই তিতির ধরতে গেল, আর মেঘ ওর হাতের উষ্ণতা পেয়ে গলে পানি হয়ে গেল। তিতির তা মুগ্ধকে দেখালো, মুগ্ধ হাসলো। মুগ্ধর মেঘের দিকে কোনো মনোযোগ নেই, ওর সব মনোযোগ এখন তিতিরের দিকে। মেঘও জীবনে অনেক দেখেছে, এখন তিতিরকে দেখার পালা। তিতির বাচ্চাদের মতো খালি মেঘ ধরার চেষ্টা করছে। হঠাৎ মুগ্ধ বলল, হেই, তোমাকে না বললাম ওই পাহাড়টার দিকে তাকিয়ে থাকো? কেন, ওইদিকে কি? এ কথা বলে পাহাড়টার দিকে তাকালো, কিছুই দেখতে পেল না। তারপর মুগ্ধর দিকে ফিরে পড়ল, পাহাড় তো সব জায়গা থেকে দেখা যায়, কিন্তু এত কাছে মেঘ কোথাও পাইনি, আমি মেঘই ধরব। মুগ্ধ তিতিরের মাথাটা ঘুরিয়ে ধরলো সেই পাহাড়টার দিকে, বলল, জাস্ট আর কয়েক সেকেন্ড তাকিয়ে থাকো। কয়েক সেকেন্ড পর তিতির দেখতে পেল বিশাল এক সূর্য থালার মতো একটা মাথা জাগিয়েছে পাহাড়ের উপাস থেকে। তিতির কোনো কথাই বলতে পারলো না, কি যে অসাধারণ। আস্তে আস্তে সূর্যের এক প্রান্ত পুরো পৃথিবীকে তাতিয়ে উপরে উঠছে, আরো একটু উপরে, তারপর আরো একটু উপরে। এইভাবে একটু একটু করে পুরো সূর্যটাই যখন উপরে উঠে গেল, তখন তিতির মুগ্ধ দিকে তাকিয়ে পড়ল, সূর্যটা অনেক বড়, একেবারে অন্যরকম। পাহাড়ের সূর্য বুঝি এমন ভয়ঙ্কর সুন্দর হয়? শুধু পাহাড়ের নয়, সূর্যোদয়ের সময় সূর্য সব জায়গাতেই এমন থাকে, কিন্তু শহরের মানুষ সূর্য ওঠার অনেক পরে ওঠে বলে সূর্যের এই রূপের কথা জানতে পারে না। তাছাড়া ইট পাথরের দেয়ালের ভেতর থেকে এই সূর্যকে দেখার সুযোগ কোথায় বলো? এই রূপটা পাহাড় আর সমুদ্র থেকে সবচেয়ে ভালো উপভোগ করা যায়। আপনি কি করে আগে থেকে বুঝেছিলেন ওই পাহাড়ের আড়াল থেকে সূর্যটা উঠবে? আমি আগেও এখানে এসেছিলাম, কটেজ থেকে দেখে মনে হয়েছিল এখানে এলে মেঘ ধরতে পারবো, তাই এসেছিলাম। এসে হঠাৎ এইরকম সূর্যোদয় দেখে জাস্ট সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। সূর্যোদয় আমি আগেও বহু দেখেছি সমুদ্রের পাড় থেকে, এর চেয়ে অনেক উঁচু পাহাড় থেকে, কিন্তু তবু এই জায়গা থেকে কেন জানি সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আপনার সেই ভালো লাগাটা আজ আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ নেব না, তাহলে তোমাকে ঋণী করে রাখবো। পাহাড়ে ওঠা যতটা কঠিন ছিল, নামাটা আরো বেশি কঠিন মনে হলো তিতিরের কাছে। নিচে তাকাতেই ভয় করছে, এত খাড়া পাহাড়। মুগ্ধ বলল, আরে এইভাবে পা ফেলছো কেন? এত ভয়ের কিছুই নেই। ভয়ের কিছু নেই মানে? কোথায় পা ফেলবো সেটাই তো বুঝতে পারছি না। মুগ্ধ হেসে তিতিরের হাত ধরে ধরে পাহাড় থেকে নামালো। তারপর কটেজের সামনে এসে তিতির নৌকা ঘাটের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, দেখুন দেখুন, সাফি ভাইয়ারা আসছে। মুগ্ধ তাকিয়ে দেখলো 4টে নৌকা এসে ঘাটে ভিড়ছে। সাফি এবং অন্যরা নৌকা থেকে নামছে। কাঠের ব্রিজটাতে উঠেই সাফি ওদেরকে দেখতে পেল। সেখান থেকে হেসে হেসে বলল, ভাই, শুধু তোর পক্ষেই এটা সম্ভব, হারিয়ে গিয়েও আমাদের আগে এসে বসে আছিস। মুগ্ধ হাসি মুখে বলল, আর তুই যেটা করেছিস সেটাও শুধু তোকে দিয়েই সম্ভব। ততক্ষণে সাফি ওদের কাছে চলে এসেছে। দুই ভাই পরস্পরকে জড়িয়ে ধরল। সাফি বলল, আমি তোকে না দেখে ভেবেছিলাম তুই প্রথম গাড়িতে চলে গিয়েছিস। নীলগিরি গিয়ে দেখি তুই নেই, আর তিতিরও নেই। কি যে ভয় পেয়েছিলাম। পরে দোলা বলল যে ও নাকি শিওর তিতির তোর সাথেই আছে। মুগ্ধ সাফিকে ছেড়ে বলল, তুই নীলগিরি গিয়ে টের পেয়েছিস যে আমরা নেই? তাহলে বোঝ তুই কোন জাতের ছাগল। সরি সরি ভাই। কাল রাতে কোথায় ছিলি? থানচি থেকে না ভোরে রওনা দিয়েছিলি? হ্যাঁ ভাই, কি আর বলবো, ভুল রাস্তায় গিয়ে দুনিয়া আর ঘুরলাম। কেন, মাঝিরা রাস্তা চেনে না? আর গাইড নিস নাই? মাঝিদের কথা কি আর বলবো, একজন বলল কোনো রাস্তা দিয়ে জানি শর্টকাট মারবে, আর অন্যরাও লাফাতে লাফাতে সেই দিকে চললো। গাইডরা নিষেধ করেছিল, ওরা শোনেনি। বললে আবার শুনবে না কেন? গাইডও যে কি জুটেছে কপালে, হায় রে হায়।
তোমার মংখাইরে খালি পায়ে ধরা বাকি রাখছি। সে বলে সে মাত্র নাফা ঘুম থেকে গেছে, সে কোনো ক্রমেই আসতে পারবে না। মুগ্ধ হেসে দিল। তিতির এতক্ষণ চুপ করেছিল, তারপর মুগ্ধর দিকে তাকিয়ে বলল, উনি কোন মংখাইয়ের কথা বলছে? তিতির কথা শেষ হতে না হতেই মংখাইকে দেখা গেল নদী থেকে ব্রাশ হাতে উঠে আসছে। সাফি বলল, ওই মিয়া, তুমি না কইলা আসবা না? মংখাই দাঁত কেলিয়ে বলল, মুগ্ধ দাদা বললে তো আর না আসি পারি না। মুগ্ধ মংখাইয়ের কাঁধ জড়িয়ে বলল, আমার ভাই লাগে না, না এসে পারবে কি করে? মংখাই লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। তিতিরের ভালো লাগছিল, মংখাই মুগ্ধর কত ভক্ত, আর সেটা শুধুমাত্র ওর ব্যবহারের জন্য। ওদের মতো মানুষদের এত আপন করে নিতে সবাই পারে না। মুগ্ধ বলল, তারপর রাতে কোথায় থাকলি তোরা? সন্ধ্যা নাগাদ কোনো ক্রমে তিন্দু আসতেই যুব পাথরে ধাক্কা লেগে আমাদের নৌকাটা গেল উল্টে। বাকি তিনটা সেফলি ছিল সামনে। ভাগ্য ভালো, ওই নৌকার সবাই সাঁতার জানতাম, আর ওখানটায় পানিও কম ছিল। তাও পাথরে লেগে সবাই কম বেশি ব্যথা পেয়েছি। তারপর সন্ধ্যা হয়ে গেছে, নৌকা চালানোও নিষেধ। তাই আমাদের এক গাইড বলল, বড় পাথরের এলাকায় নদীর একটা অংশে নাকি চর পড়েছে, ওখানেই থাকা যাবে। তো আমরা সেখানে গিয়েই তাঁবু গাড়লাম। খুব ভয়ে রাত্রে পার করেছি ভাই, কত রকম যে রিস্ক ছিল চিন্তা কর। তা তো ছিলই, ভালোই ভালোই আসতে পেরেছি, সেই জন্য শুক্রিয়া কর। আল্লাহ বাঁচাইছে। যাই হোক, জিপ ছাড়ার কথা ছিল বান্দরবন বাস স্ট্যান্ড থেকে 9টায়, ছাড়লি হোটেলের সামনে থেকে 8টায়। আমরা তো 9টার আগেই বাস স্ট্যান্ড গিয়ে দেখি জিপ নেই। হোটেলে গিয়ে শুনি 1 ঘন্টা আগে চলে গেছিস। আজব ব্যাপার। আরে বলিস না আর, জিপ ড্রাইভার এসে বলে জিপ রেডি, চাইলে আমরা আগেও যেতে পারি। তো আমি দেখলাম সবাই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেডি, তাই ভাবলাম যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো, রওনা দিয়ে দিলাম। তোরা কিভাবে এলি বল? অনেক কাহিনী, সব বলবো, আগে ফ্রেশ হয়ে নে তোরা। এতক্ষণে দোলাও চলে এসেছে। তিতিরকে দেখেই জড়িয়ে ধরে বলল, আহারে বোনটা আমার, অনেক কষ্ট হয়েছে না? তিতির অযথাই অস্বস্তি বোধ করলো, বলল, না না ঠিক আছে একদম। দোলা এবার ওকে ছেড়ে বলল, এই তোমার কাপড় ভেজা কেন? তিতির হেসে বলল, আমরা মেঘ ধরতে গিয়েছিলাম, মেঘ আমাদের ভিজিয়ে দিয়েছে। দোলা বলল, কোথায়? তিতির আঙুল দিয়ে দেখালো, ওই যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই চূড়ায়, ওইখানে গিয়েছিলাম, সূর্যোদয়ও দেখে এসেছি। সাফি বলল, ভাইয়া তুই আবার ওই রিক্সে পাহাড়টাতে উঠে গিয়েছিলি, তাও আবার তিতিরকে নিয়ে? তোর কি মাথা খারাপ? মুগ্ধ বলল, নো রিক্স নো গেইন। তিতির বলল, আসলেই রিক্স নিয়ে গিয়েছিলাম বলেই তো আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দর দৃশ্যের লিস্টে আরো একটা যোগ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু জানের রিক্স নিয়ে এসব করাটা কি উচিত? তোমার কিছু হয়ে গেলে তোমার ফ্যামিলিকে জবাব দেবে কি বলো? মুগ্ধ বলল, আরে আমি জবাব দেব ভাইয়া, তোর সাহস অতিরিক্ত বেশি। কারণ আমি জানি আমি ওকে ওখানে সেফলি নিয়ে যেতে পারবো এবং সেফলি নিয়ে আসতে পারবো, তাই নিয়ে গেছি। আর ও তোর মতো ভীতু না যে অর্ধেকটা গিয়ে ফিরে আসবে। সি ইজ আ পিওর ট্রাভেলার। 2-3 দিন ধরে আমাদের উপর দিয়ে যা গেছে, অন্য কোনো মেয়ে হলে ভেঙে পড়তো, কান্নাকাটি করতো, বিরক্ত হতো, হার্ট অ্যাটাক পর্যন্ত করতে পারতো। ও বলেই হাসি মুখে স্টেবল ছিল, বিপদকে বলেছে অ্যাডভেঞ্চার। ওকে নিয়ে পৃথিবীর যে কোনো দুর্গম জায়গায় চলে যাওয়া যাবে, নো প্রবলেম। মুগ্ধর মুখে এইসব কথা শুনে লজ্জায় কুকড়ে গেল তিতির। সাফি তোলা মিটিমিটি হাসছিল। মুগ্ধ যে অ্যারেস্ট হয়ে গেছে তা বুঝতে আর কারোরই বাকি রইল না। তিতির যে ঘরে ছিল সেই ঘরে ঢুকেই দোলা বলল, ভাইয়ার ব্যাগ এখানে? এই তোমরা একসাথে ছিলে এত ফাস্ট? তিতির কি বলবে ভেবে পেল না। মুগ্ধ পেছন থেকে দোলার মাথায় একটা গাঁটটা মেরে বলল, চিন্তাটাকে বিশুদ্ধ কর আর মনটাকে ড্রাই ক্লিনার্সে দে, বুঝেছিস? ওটা নোংরা হয়ে গেছে। সবাই তোর আর সাফির মতো না, বাসের মধ্যে কি সব করছিলি, ছি। তারপর নিজের ব্যাগটা নিয়ে বের হয়ে যাচ্ছিল। দোলা চিৎকার করে উঠল, ভাইয়া তুমি সব সময় কেন আমার পিছনে লেগে থাকো? আমি কোথায় তোর পিছনে লাগলাম?
তোমরা তো একই ঘরেই ছিলে, যা দেখছি তাই বললাম। হুম, এই ঘুমকুমারি ঘুমিয়ে পড়েছিল দরজা না লাগিয়ে, তাই আমি ওনার সেফটির জন্য এই ঘরে শুয়েছি, অবশ্যই আলাদা বিছানায়। বলেই মুগ্ধ বেরিয়ে গেল। দোলা তিতিরের দিকে তাকিয়ে বলল, এই তুমি অস্বস্তি ফিল করছো কেন? আমরা ভাই বোনরা এমনই, সব সময় দুষ্টুমি করতেই থাকি, কিছু মনে করো না। না না, আমি কি মনে করব? আমি বুঝেছি ওদের সবার মনই মোটামুটি খারাপ হয়ে গেল, কারণ আর্মি ক্যাম্প হতে শুধু মাফাখুম যাওয়ার পারমিশন মিলেছে। নাইখ্যাং, সাতভাইখুম, ভেলাখুম কোনোটারই পারমিশন পায়নি। ওইদিকে কোনো জনবসতি নেই, পাহাড়িরা শুধু মাছ ধরতেই ওদিকটা যায়, কিন্তু পুরো বর্ষাকাল বৃষ্টির কারণে ওইদিকে কেউ যেতে পারেনি। আপাতত কোনো রাস্তা নেই, সব জঙ্গল। মুগ্ধ সাফি অনেক রিকোয়েস্ট করেছিল জঙ্গল কেটে রাস্তা বানিয়ে যাবে, যেহেতু 5 জন মাঝি, 5 জন গাইড আছে, তার উপর ওরাও আছে, কোনো প্রবলেম হবে না। কিন্তু কোনো কাজ হলো না। আর্মিরা শুধু নাফাখুম পর্যন্তই পারমিশন দিল। রোমাক্রি বাজার থেকে নাস্তা করে 8টার মধ্যে ওরা রওনা হয়ে গেল নাফাখুম জলপ্রপাতের উদ্দেশ্যে। রোমাক্রি হতে গাড়ি তো দূরের কথা, নৌকাও চলাচল করতে পারে না বলে নাফাখুম পর্যন্ত পুরো রাস্তাটা পায়ে হেঁটেই যেতে হয়। নাফাখুম যাওয়ার রাস্তাটা বড্ড সুন্দর, ঘন সবুজ পাহাড়ি জঙ্গল, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে অসম্ভব সুন্দর একটি ঝিরি। ঝিরিপথ ধরে হাঁটছে সবাই। তিতির খারাপ লাগছে, এই কয়েকদিন মুগ্ধ আর ও একসাথে ছিল, সারাক্ষণ টুকটাক গল্প করেছে, আর আজ দূরে দূরে থাকতে হচ্ছে। দোলাপু সারাক্ষণ ওর পাশাপাশি হাঁটছে, মুগ্ধ কাছাকাছি আছে, কথাও বলছে, কিন্তু স্পেশালি ওকে কিছুই বলছে না, শুধু দৃষ্টি বিনিময় হচ্ছে। ব্যাপারটা খুবই স্বাভাবিক, সবার সামনে তো আর মুগ্ধ সারাক্ষণ ওর সাথে বকবক করতে পারবে না, কিন্তু তবু মন যেন মানতেই চাইছে না। হঠাৎ মুগ্ধ তিতিরকে থামালো। এই দাঁড়াও দাঁড়াও। তিতির দাঁড়িয়ে পড়লো, তারপর বলল, কি হয়েছে? মুগ্ধ নিচু হয়ে তিতিরের একটা পা ধরে বলল, নড়ো না, যোগ ধরেছে। তিতির কোনো কথা বলল না, কারণ ও টের পাচ্ছিল না যোগটা ধরলো কোথায়। ব্যথা তো পাচ্ছে না। উল্টো দোলা চেঁচিয়ে বলল, মাগো, এইটুকু যেতে না যেতেই যোগ। একটা ছেলে লবণ নিয়ে দৌড়ে এলো। মুগ্ধ চেনে না তাকে। মুগ্ধ বলল, না না, লবণ দিয়েন না, আমি এমনিই ছাড়িয়ে দিচ্ছি। মুগ্ধ যোগটা টেনে ছুটিয়ে আনলো। এতক্ষণে তিতিরের ব্যথা লাগলো, কারণ যোগটা কামড়ে ধরেছিল, আর মুগ্ধ তা টেনে ছোটাবার চেষ্টা করছিল। সাফি বলল, ভাইয়া, লবণ দিলে যোগটা একা একাই পড়ে যেত তো। মুগ্ধ কোনো কথা বলল না। যোগটা ছুটিয়ে ফেলার সাথে রক্ত পড়তে লাগলো। মুগ্ধ যত তাড়াতাড়ি সম্ভব প্যাকেট থেকে রুমাল বের করে পায়ের ক্ষতস্থানটা বেঁধে দিল। তারপর বলল, লবণ দিলে যোগটা পড়ে যেত ঠিকই, কিন্তু ইনফেকশন হয়ে যেত, মাসখানেক ভুগতে হতো। এখন তা হবে না, রক্ত এমনি এমনি থেমে যাবে। তিতির কিছু বলল না, দাঁতে দাঁত চেপে রইল। ওর কিছুই বলার নেই, ও জানে ওর সবচেয়ে ভালো হবে সেটাই মুগ্ধ করবে। কিছু দূর যেতেই দেখা গেল ঝিরির পানি অনেকটাই বেশি, মুগ্ধর হাঁটুর ওপর পর্যন্ত, যা তিতিরের কোমর সমান হবে। তিতির বলল, ইস, পুরো ভিজে যাব, ভেজা কাপড়ে সারাদিন থাকতে হবে। আচ্ছা, আর কোনো রাস্তা নেই এইটুকু পার হওয়ার? সাফি বলল, না, এটাই একমাত্র রাস্তা, পাশে তো পাহাড় দেখছই, আর পাহাড় এবং আটকা জায়গা বলেই তো এখানে পানি জমে রয়েছে। মুগ্ধ তিতিরের কাছে গিয়ে নিচু স্বরে বলল, অলরেডি অনেকবারই কোলে চড়ে ফেলেছ, আরেকবার কি চড়বে? তিতির চমকে তাকালো। মুগ্ধ বলল, হাই মিন্টু, সে তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমাকে কোলে করে এইটুকু পার করে দিতে পারি। তিতির লজ্জা পেয়ে গেল। মনে মনে তো নাচছে, কিন্তু এই কথার রিপ্লাইও কি করে দেবে? হ্যাঁ, কোলে চড়বো, এই কথা কি বলা যায়? মুগ্ধ বোধহয় বুঝে নিল। আচমকায় তিতিরকে কোলে তুলে পানির ভেতর দিয়ে হাঁটা শুরু করলো। তিতির মুগ্ধর গলা জড়িয়ে ধরে তাকিয়ে রইল মুগ্ধর দিকে। এতগুলো মানুষের সামনে মুগ্ধ যদি এতখানি পানির মধ্যে দিয়ে ওকে কোলে করে হাঁটতে পারে, ও কেন পারবে না মুগ্ধর দিকে তাকিয়ে থাকতে? মুগ্ধও কম না, ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তিতিরের চেয়ে থাকার চোখে। কি যে আনন্দ হচ্ছিল তিতিরের, খানিকটা অহংকারও। অহংকার তো খারাপ, তবু আজ তিতির অহংকার করবে।
আর কেনই বা করবে না? গ্রুপে যে কয়টা মেয়ে, তাদের সবার সাথে তাদের বয়ফ্রেন্ড আর শুধু একজনের সাথে ফ্রেন্ডরা আছে। তবু সবগুলো মেয়ে কোমর সমান পানিতে হাঁটছে। ছেলেগুলো বড় জোর তাদের হাত ধরে আছে, আর ও একজনের কোলে করে যাচ্ছে। হাঁ করে তাকিয়ে তার সবাই দেখছে। নিজেকে তখন প্রিন্সেস মনে হচ্ছিল।